নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ, জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনা জারি করবে সরকার। সংসদ 270 দিনে সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। নভেম্বরে গণভোট চায় জামায়াত, নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি। অটোপাসের মতো সংবিধান সংশোধন আপত্তি, সনদে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা এনসিপির। সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, 17-18 গ্রেডের চাকরিতেও প্রতারণার আশ্রয়। পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকায় চুক্তি, হাতে নাতে আটক 18। ব্যাংক খাতে নতুন উদ্দীপনা, আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারী। কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগে ফিরল 2 অঙ্কের ঘরে, গ্রাহকের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি কারণ। এবং যুদ্ধবিরতি অমান্য করে গাজায় ভয়াবহ বোমা হামলায় ইসরায়েলের নিহত 18, আহত অর্ধশতাধিক। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ। দেখছিলেন শিরোনাম, ভোরের সময় সঙ্গে আছি আইরিনা। জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট করার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তরের পর ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। এই সময়ের মধ্যে গণভোটে পাশ হওয়া বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে সংসদ। এতে ব্যর্থ হলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে প্রস্তাবগুলো। নানা চড়াই উতরাইয়ের পর অবশেষে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা। সোমবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ তুলে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় গণতান্ত্রিক রূপান্তরের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই সনদের মাধ্যমে অতীত থেকে মুক্তি পাবে বাংলার মানুষ। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে আদেশ জারির সুপারিশ করা হয়েছে। এই আদেশের অধীনে হবে গণভোট, যা জাতীয় নির্বাচনের দিন অথবা আগে হবে। তবে গণভোটে উল্লেখ থাকবে না নোট অব ডিসেন্ট। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করে আলী রিয়াজ জানান, আগামী সংসদ প্রথম 270 দিনে ব্যর্থ হলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে প্রস্তাবগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। তবে নোট অব ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে পরবর্তীতে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে পারবে বলে মত দিয়েছে ঐকমত্য কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও শরিকদের নিজ প্রত্যেক ভোটের বিধান বহাল রাখার দাবি জানিয়েছে জামায়াত। ইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট করার আহ্বান জানায় এই দলটি। ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও অভিযোগ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার। এ সময় সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার 18 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে আসে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করে সিএসসি সহ 4 কমিশনারের সঙ্গে। 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, নভেম্বরে গণভোট এবং জোট করলেও শরিকদের নিজ প্রতীকে ভোটের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে? আমরা এটার উপরে ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না। জামায়াত ইসলামের সঙ্গে ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই দাবি করে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, একটা তালিকা আমরাও দিতে পারতাম, কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি। এদিকে ঐক্যমত্য কমিশনের তুলে ধরা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাকে স্বাগত জানিয়েছে জামায়াত। সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই বলে মনে করেন দলটির নায়েবে আমির। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্ট বলেছি যে এটাকে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং গণভোট আর জাতীয় নির্বাচন দুটো একেবারেই ভিন্ন সাবজেক্টের উপরে। গণভোটটা হবে আমাদের রিফর্ম সংস্কারের উপরে। জাতীয় নির্বাচন তো ক্ষমতার পালাবদলের একটা ইস্যু আছে। সুতরাং জাতীয় নির্বাচনের সাথে গণভোটের নির্বাচনকে একাকার করে দেওয়া এটা কোনোভাবেই সম্মুখীন হবে না। সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং নিশ্চিতের দাবি জানান নেতারা। আলাদাভাবে পূর্বান্বয় করতে হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে সাফ জানালো বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের দিনই আলাদা ব্যালটে গণভোট হতে হবে। সুপারিশ বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত করে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করছে ঐকমত্য কমিশন। অটোপাসের মতো করে সংবিধান সংশোধন হতে পারে না বলেও জানান নেতারা। দীর্ঘ ৮ মাসে আলোচনা আর তর্ক বিতর্কের পর প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা জাতীয় ঐকমত্য কমিশনের। গণভোটের সময় সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। গুলশানে বিএনপির কার্যালয়ে কূটনৈতিক কর্মসূচি শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বিএনপির অবস্থান পরিবর্তন করবে না বলে সাফ জানান তিনি। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। এদিকে সচিবালয়ের সংশোধিত আরপিও ইস্যুতে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় আইন উপদেষ্টার কাছে এই বিষয়ে দলের পক্ষ থেকে চিঠি তুলে দেন সালাউদ্দিন আহমেদ, যেখানে বলা হয় জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। আরপিওর 20 অনুচ্ছেদের এমন সংশোধনী গ্রহণযোগ্য নয় এবং বিএনপি এর সঙ্গে একমত নয় বলে চিঠিতে উল্লেখ করে 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় বিএনপি। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ জানান, পরীক্ষার অটোপাসের মতো করে সংবিধান সংশোধন হতে পারে না। সুপারিশ বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত ও নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্ত করা হয়েছে, বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশ মালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেজ এর মধ্যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। পরীক্ষায় ওঠো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। আইনি ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকারের একটি সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা বিএনপির। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানালেও ভাষাগত জটিলতা দেখছে এনসিপি। এ কারণে পর্যালোচনা করে বুধবারের মধ্যে সই করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলটি। রাজশাহীতে সাংবাদিকদের এই কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করতে হবে প্রধান উপদেষ্টাকে। রাষ্ট্রপতি সই করলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ে যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার বিকেলে নগরীর পর্যটন মোটেলে জুলাই সনদ নিয়ে গণমাধ্যমে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণভোটের বিষয়টিকে স্বাগত জানালেও বেশ কিছু বিষয় নিয়ে ভাষাগত অস্পষ্টতা রয়েছে বলে জানান তিনি। গণভোটের যে বিষয়টি যেটি বলা হয়েছে যে নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখি। পুরোটা পরে যেটা দেখেছি, বেশ কিছু বিষয় আমাদের নিজেদের বুঝতে ভাষাগত অস্পষ্টতা আছে। আমরা এই বিষয়গুলো তাদের কাছে থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং যদি আমরা এখন পর্যন্ত যে সন্তোষজনক অবস্থান সেটা যদি ওই ভাষাগত অবস্থানে আমরা পাই, তাহলে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে 2-3 দিনের মধ্যে আমরা জানাবো যে কবে আমরা এটা স্বাক্ষরের দিকে যেতে পারি। এর আগে দুপুরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে সই করতে হবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। তার দেওয়াটা বৈধ হবে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান নাহিদ ইসলাম। আমরা সেটা চাই না। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এমনটাই জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন চলাকালীন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি ইসি দেখভাল করবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের আমলের 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত আলোচনায় বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গ। এখন পর্যন্ত পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশগুলোকে স্বাগত জানাবে সরকার। তবে এমন কাউকে আমন্ত্রণ জানাতে চায় না সরকার যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। একেবারে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইব না। সাংবাদিকদের আরেক প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, সুযোগ পেয়েও আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচন নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে দিল্লির পররাষ্ট্র সচিবকে প্রশ্ন না করায় হতাশ হয়েছেন তিনি। আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্নটা তুলেন না। আপনারা যদি নিজের থেকে কিছু এমব্রাস করতে নাও চান, যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেননি। এদিকে ঢাকার জন্য ট্রাম্প প্রশাসন মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 24 অক্টোবর মন্তব্য করেছিলেন, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ছে। এতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরেছিলেন তিনি। তার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা পরাশক্তিধর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করে চলি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাহরাইনের সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা ভিসা ইস্যুর সমাধানে ঢাকা উদ্যোগ নিতে চায় বলেও জানান তৌহিদ হোসেন। এছাড়া ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে তা নিয়ে ভিন্ন মত দিয়েছেন আইনজীবীরা। তবে আগামী সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন তারা। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের শুনানিতে ওঠে এসব প্রশ্ন। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। 4 দিনের শুনানিতে ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে। মঙ্গলবার শুনানি শেষে জামায়াতের আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলেও মত তার। আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল 58 ক খ গ ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয়, এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছেন আরেক আইনজীবী। হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে, সুতরাং হাইকোর্টের বিষয়টা আমরা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছি, আপিল পেন্ডিং আছে। ওই অ্যাপিলেট ডিভিশন ফাইনালি জাজমেন্ট দিয়ে বলে দিবে, আমরা আশা করতেছি বলে দিবে যে হাইকোর্টের রায়টা বহাল আছে। হাইকোর্টের রায়ের যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টা রেস্টোর করা আছে, সেই অনুপাতেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দ্বারাই ইলেকশন হবে। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন ও আপিল করে বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না ডিজিটাল জালিয়াতি ও প্রক্সি। 17 ও 18 গ্রেডের পরীক্ষাতেও একাধিক সংঘবদ্ধ চক্র স্পাই কমিশন ডিভাইসের সাহায্যে জালিয়াতির আশ্রয় নিচ্ছে। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে চাকরি পাইয়ে দিতে চক্রটি নিচ্ছে 1 থেকে 3 লাখ টাকা। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সিপাহী ও ওয়্যারলেস অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে এসে হাতে নাতে ধরা পড়েছেন 18 জন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। ডিএনসির মহাপরিচালক বলছে, 3 স্তরের চেকিং ও গোয়েন্দা নজরদারির কারণে আটক করা গেছে এই চক্রটিকে। এই চক্রের মূল হোতা সহ বাকিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কারো শার্টের ভেতর থেকে, কারো হাতের নিচে, কারো পায়ের নিচের অংশে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ডিভাইস বের করা হচ্ছে। এসব অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির 17 গ্রেডের সিপাহী ও 18 গ্রেডের ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ দিতে এসে 5 জন ডিভাইস সহ আটক হয়। এটা দেখে মাস্টার কার্ড মনে হলেও এটি আসলে একটি মোবাইল ডিভাইস। এটাতে সিম লাগানো আছে, এই নাম্বারে যে কোনো মোবাইল দিয়ে ফোন করলে এটাতে ফোন আসে। ছোট্ট এই ডিভাইসটি কানের ভেতর লাগিয়ে ব্লুটুথের মতোই সব কিছু শোনা যায়। কি সুন্দর একটি ডিভাইস, অথচ এটি ব্যবহার হচ্ছে জালিয়াতির কাজে। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। ডিএনসি বলছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হতে পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে, ভেতরে ও পরীক্ষার রুমে 3 স্তরের চেকিংয়ে ধরা পড়ে চক্রটি। আটক করা হয় 18 জনকে, যাদের মধ্যে 13 জন এসেছিল প্রক্সি দিতে। তাদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। প্রক্সি দিতে আসা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। এই ধরনের স্পাই ডিভাইস সাধারণত দেশে সাধারণ মানুষের কাছে থাকে না, কিন্তু আমাদের সজাগ টিম তাদের ডিটেক্ট করে এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের যে ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, তিনি সংশ্লিষ্ট আইনে বিধি মোতাবেক 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আইনানুগ প্রসেস সম্পন্ন করেন। ডিএনসি জানিয়েছে, সংঘবদ্ধ চক্র 17 ও 18 গ্রেডের চাকরিতে 50,000 থেকে 3 লাখ টাকা চুক্তিতে ডিভাইসের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করে। যাচাই বাছাই করেছি, কেউ কেউ ছিল তারা
হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে প্রক্সি পরীক্ষা দিয়ে যাচ্ছিল। বেশ কয়েকটি পরীক্ষায় তারা একইভাবে এই কাজগুলো করে এসেছেন। আমরা রেপ্লিকেশন পাইনি, একই ব্যক্তিকে দুইবার ধরতে পারিনি, তবে এর আগে যখন এই ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছিল তখন আমরা 5 জনকে ডিটেক্ট করেছিলাম এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিই। জব্দ করা ডিভাইসগুলোর নম্বর থেকে চক্রের মূল হোতা সহ বাকিদের আটকের চেষ্টা করছে ডিএনসি। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতার একটি প্রমাণ উপস্থাপন করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গী থেকে খতিব পেশ ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। তিনি অপহরণ হননি, গা ঢাকা দেন নিজেই। মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ। 23 অক্টোবর সকাল 7টা পঞ্চগড় থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানী। তাকে অপহরণে ইসকনের জড়িত থাকার অভিযোগ ওঠে। এর জেরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। ঘটনার কয়েকদিন না পেরোতেই রহস্য মোড় নেয় ভিন্ন দিকে। পুলিশ জানায় মুফতি মহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন। সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সবকিছুই খুলে বলেন তিনি। নিজে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেন। অনেক রাত্রে পঞ্চগড় নামছে, এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এ নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় যান মুফতি মহিবুল্লাহ। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর। এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পরিবারের সদস্যরাও ছিলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। আর্থিক খাতের দুরবস্থায় আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারীরা। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজার ভিত্তিক করা ডলার কিনে সমপরিমাণ টাকা ব্যাংকগুলোতে সরবরাহ, রপ্তানি আয় ও রেমিটেন্সের নিরবিচ্ছিন্ন প্রবাহ ধরে রাখা সহ নানা উদ্যোগে টানা 17 মাস পুরো 2 অঙ্কের ঘরে ফিরেছে ব্যাংক খাতে আমানতের হার। তবে ঢালাও নয়, আমানতকারীরা আস্থা রাখছেন সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর ওপর। সেলিয়া সুলতানার রিপোর্ট। নদীর এক কুল ভাঙলে আরেক কুল গড়ে, প্রচলিত এই কথাটির সাথে আর্থিক খাতের মিল পাওয়া যায়, কারণ অর্থের বহুমুখী বিনিয়োগে ঝুঁকছেন মানুষ। ব্যাংক খাতে আস্থা ফেরাতে গত জুন জুলাই মাসেও ট্রেজারি বন্ড বিলের সুদের হার ছিল 11 থেকে 12%। অক্টোবর নাগাদ তা কমে আসে 10-এর ঘরে। এমন অবস্থায় সঞ্চয়পত্র ও বন্ডের সাথে লাভের পার্থক্য কমে আসায় আমানতকারীরা আগ্রহী হয়ে ওঠেন ব্যাংকে বিনিয়োগে। ফলে 17 মাস পর আগস্টে 2 অঙ্কে ফিরে 10.02% পৌঁছে আমানতের হার। এদিকে বাংলাদেশ ব্যাংকের অডিটে ব্যাংকগুলোর মূল চিত্র এখন উন্মুক্ত। গ্রাহকরা এখন সবল ব্যাংকমুখী। ফলে স্বাভাবিক সময় থেকে এসব ব্যাংকের তারল্য এখন উদ্বৃত্ত। রেমিটেন্স পাঠানোতেও ভরসা হয়ে উঠছে এসব ব্যাংক। ডলারের বাজার স্থিতিশীল রেখে রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা ও সমপরিমাণ টাকা বাজারে সরবরাহ আরও বেশি আস্থা ফেরাতে সহায়তা করেছে। আর এই সব সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকেও। ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং। যে সমস্ত ব্যাংকে মনে করছে যে তারা আস্থাহীনতায় ভুগছে, এ সমস্ত ব্যাংকে টাকা রাখলে আমরা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ব, তারা সেখান থেকে টাকাটা উঠিয়ে তুলনামূলকভাবে যে সচ্ছল ব্যাংক আছে সে সমস্ত ব্যাংকে কিন্তু তারা আমানত যেটা আছে সেটাকে কিন্তু গচ্ছিত রাখছে। তো সেই গড় নিয়মে আসলে পরিসংখ্যানটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক মালিকদের আগে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। এই বাণীটাই আসলে পৌঁছে দেওয়া জনগণের মাঝে, সেটাই মার্জারের মূল উদ্দেশ্য। এবং এইটারই উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমানতের 10% ইনক্রিজ হওয়াটা। তার মানে মানুষ ব্যাংকিং সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল 10.43%, যা 2025 সালের জুলাইয়ে নেমে আসে 8.5%। আমানতকারীদের এমন মনস্তত্ত্ব ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। কক্সবাজারের চকরিয়া উপকূলবর্তী একটি গ্রাম ফাইল্লাপাড়া। সমুদ্র উপকূলবাসী এই মানুষগুলো বছরের পর বছর টিকে আছেন নোনা পানির সঙ্গে লড়াই করে। একদিকে জীবিকার সংকট, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি। এই নিয়ে খলিলুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট করেছেন আয়েশা সিদ্দিক সামিয়া। মাথা উঁচু করে থাকা ছোট্ট যে গ্রামটি দেখা যায়, নাম তার ফাইল্লাপাড়া। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নোনা পানির মাঝেই বসবাস এখানকার মানুষের। এ গ্রামেই বেড়ে উঠেছেন ষাটোর্ধ্ব আলম শাইক। জীবিকার তাগিদে তার দীর্ঘ সময় কেটেছে সাগরের নোনা জলে। ত্বক হারিয়েছে স্বাভাবিকতা। নষ্ট হয়ে যাইতে তো কেমন নষ্ট হইলে তো দোয়া ভালা করা হচ্ছে। বাতাসে মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতি থাকায় এই অঞ্চলে সূর্যের উত্তাপ গায়ে লাগে খুব বেশি, অনেকটা চামড়া পুড়ে যাবার মতো। শিশু থেকে বৃদ্ধ প্রায় সবার মুখে এই অনুভূতির কথা শোনা গেছে। বন্ধুরা মিলে যদি খেলাধুলা করে পানিতে জাফাই, তখন একটু একটু জ্বালাফোড়া করে পানিতে। বেশি কষ্ট হয়, গরম লাগে। শুধু স্বাস্থ্যেই নয়, এর প্রভাব পড়েছে এই অঞ্চলের অর্থনীতিতেও। কক্সবাজার চকরিয়ার এই অঞ্চলটির প্রধান জীবিকা নির্বাহের উৎস লবণ চাষ এবং মাছ চাষ। তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি দেখা দেয় এই অঞ্চলটির মাছ চাষে প্রভাব পড়েছে। লবণও কম পাইছি, আর এবছর মাছের সংখ্যা খুবই কম। অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক বেশি মারা গেছে মাছ। এগুলো যদি উৎপাদন নইলে তাহলে চলিত মানুষ চায় না, তো দুর্ভাগ্য যার কই। চিংড়ি কিংবা লবণ উৎপাদন ব্যাহত হলে জাতীয় অর্থনীতিতে তা প্রভাব ফেলবে বলে জানান অর্থনীতিবিদরা। অন্যদিকে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়বে আর্থিক ক্ষতি ও নানা ধরনের রোগের আক্রমণ। সুন্দরবনকে কেটে তারা এই ঘেরগুলো বানিয়েছে। প্রচণ্ড গরমের সাথে ফসলের ফলনেরও সম্পর্ক আছে। রোগবালাই বাড়বে, পোকামাকড় বাড়বে, ভেক্টর বর্ন ডিজিজ বাড়বে, ডেঙ্গু বাড়বে, ম্যালেরিয়া বাড়বে। আনএক্সপেক্টেড জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। উপকূলীয় এলাকা থেকে যে চিংড়ি উৎপাদিত হয় সেটা আমরা বিদেশে রপ্তানি করি, কাঁকড়া বিদেশে রপ্তানি করি। অন্যদিকে যে লবণ উৎপাদিত হয় সেটা দিয়ে আমাদের দেশের চাহিদা মিটে। কিন্তু যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের যে বিদেশে রপ্তানি সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে বিদেশের আয় কমে যায়। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ না নিলে উপকূল ঘেঁষা এই মানুষগুলোর জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। ডিজিটাল যুগে নাগরিক সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলা হলেও রাজশাহীতে জন্ম নিবন্ধনের মতো মৌলিক সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। রেজিস্ট্রেশন, সংশোধন কিংবা নবায়নের কাজে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। কর্তৃপক্ষ বলছে, লোকবল ও প্রযুক্তিগত ঘাটতির পাশাপাশি সার্ভার ডাউন থাকায় বিলম্ব হচ্ছে সেবায়। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আলতাফ হোসাইনের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড অফিসে কাগজপত্র হাতে সকাল থেকেই অপেক্ষা মানুষের। কারো হাতে শিশুর জন্ম সনদ আবেদন ফর্ম, কেউ এসেছেন পুরানো নিবন্ধনের ভুল সংশোধন বা নবায়নের জন্য। তাদের অভিযোগ, অনলাইনে আবেদন করেও একাধিকবার হাজির হতে হয় অফিসে। অপেক্ষায় কাটে ঘন্টার পর ঘন্টা। এমন ভোগান্তির চিত্র সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডেই। আরও কতদিন যে এই কাগজ ঠিক করার জন্য ঘুরতে হবে তারও ঠিক নাই। তাড়াতাড়ি হওয়ার দরকার, স্কুলে লাগে ছেলেদের, তো কোনো সময় স্কুলে তাড়াতাড়ি চায়, তখন দেওয়া যায় না, লেট হয়ে যায়, সমস্যা হয়। ওখানে গেলে বলে রিসিভ করে নাই, রিসিভ না করলে তার আমাদের করার কিছু নাই। ডিজিটালটা এখন লাগবে, তো এখন যদি 15 দিন সময় লাগে তো আমাকে একটু ভোগান্তিতে ভুগতে হবে। নাগরিকদের এমন দুর্ভোগের কারণ হিসেবে জনবল সংকট, সার্ভার জটিলতা এবং আবেদনকারীদের তথ্যগত ভুলকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই বাছাই ও ছোটখাটো অসঙ্গতির কারণে বাতিল করায় অতিরিক্ত সময় লেগে যায়। অফিসের জিনিসপত্রের স্বল্পতা, যেটা আমরা বারে বারে সিটি কর্পোরেশনে এখন 5ই আগস্টের পরে বারে বারে অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও ওই 2 মাস 3 মাস কেন এই তারপর থেকে এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। আমাদের যেটা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় মানে ডিডিএল যে শাখা আছে, সেখান থেকে প্রায় মোটামুটি আপনার 1 মাস 1.5 মাস এরকম সময় লেগে যায় তাদের কাজ ছাড়তে। বেশিরভাগই সার্ভার থাকে না, সার্ভার ডাউন, বেশিরভাগই সার্ভার ডাউন। আর পরের অজুহাত হচ্ছে যেগুলো সেকেন্ড কপি আপনার, সেটা হচ্ছে ডিসি অফিসে পাঠায়,
ওরা ঢিলে করে দেয়। এদিকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা বলছে সার্ভার সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নাগরিকদের তথ্য ও প্রমাণ সঠিকভাবে জমা দিলে সেবা প্রক্রিয়া আরও সহজ হবে। হয়তো একটা সময় বাফারিং হতে থাকে তারপর 2-3 বার চেষ্টায় আমরা এন্ট্রি করতে পারি। তো এটা একটা কমন প্রবলেম, এটা নিয়ে আমরা রেজিস্ট্রার জেনারেল মহোদয়ের অফিসকে অবগত করেছি। সংকট কাটিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার তাগিদ নগরবাসীর। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। শয্যা ও চিকিৎসক সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। অভিযোগ রয়েছে পর্যাপ্ত সরকারি ওষুধ না পাওয়ারও। এই অবস্থায় সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংকট উত্তরণের জন্য তাগিদ দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের দায়িত্বশীলরা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। 1958 সালে প্রতিষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা 1200। সরকারি এই হাসপাতালটিতে বহির্বিভাগ ও 58টি বিভাগে প্রতিদিন গড়ে 6500 রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। ফলে অধিকাংশ রোগীর ঠাঁই হয় ওয়ার্ডগুলোর মেঝেতে। শয্যা সংকটের কারণে চলাচলের পথ ও সিঁড়িতে অবস্থান করছেন অনেক রোগী ও তাদের স্বজন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মেলে না। প্রতিটি ওয়ার্ডে 1 বা 2 ইন্টার্ন চিকিৎসক ও নার্স দিয়ে চলছে চিকিৎসা সেবার কাজ। চিকিৎসক ও ওষুধ সংকট সহ নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। ডাক্তার ছিল না, মাত্র আপনাদের দেখে ডাক্তার ঢুকলো, এতক্ষণ তো ডাক্তার ছিল না। অবহেলা, কোনো গুরুত্ব নেই, এরকম একটা অবস্থা। প্রচুর রোগীর চাপ, ওয়ার্ডে না ধরে তো আমি ওই রাস্তায় ছিলাম। আগের মতো আর নাই চিকিৎসা, বুঝলেন। সকালে একজন আসছিল ভোর 6টায়, ইন্টার্নিং ডাক্তার একটা ইনজেকশন দিয়ে গেছে, তাও ডেকে নিয়ে আসছি। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা জানান, ধারণ ক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি রোগী ওয়ার্ডগুলোতে চিকিৎসা নিচ্ছে। এতে হিমশিম অবস্থা তাদের। রোগীর পরিমাণ এতই বেশি, আমরা লোক সংখ্যা কম, এর মাঝেই পড়ছি। 500 থেকে 600 সার্জিক্যাল পেশেন্ট আছে পার ডে। আমরা ডক্টর আছি এখানে, আমি আবাসিক সার্জন সহ 3 জন মেডিকেল অফিসার। আমরা অবশ্যই হিমশিম খাই এই রোগীগুলোর মানে সার্জিক্যাল কেয়ার নিশ্চয়তা দিতে। এদিকে অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও নার্স সংকটের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। এই বিশাল জনগোষ্ঠীর সেবা দেওয়ার জন্য আমাদের যে জনবল সে খুব অপ্রতুল রয়েছে। এই বিষয়ে আমরা প্রতিনিয়ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়, যাতে এই বিষয়গুলো সুরা হয়। যদি এটা সুরা হয়ে থাকে তাহলে আমাদের সেবার মান অনেকাংশেই উন্নতি হবে আশা করি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসক আছেন 280 জন, ইন্টার্ন চিকিৎসক 220 ও নার্স রয়েছেন 1200 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পাবনায় ইছামতি নদী খননের স্তূপ করে রাখা মাটি হরিলুটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রকাশ্যে দিবালোকে এমন কর্মকাণ্ড ঘটলেও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে একাধিকবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। নিয়মে বহির্ভূত কাজ করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সবুজ মোল্লার রিপোর্ট। পাবনায় মসজিদ মাদ্রাসায় মাটি দেওয়ার নামে ইছামতি নদীর সরকারি মাটি হরিলুটের মহা কর্মযজ্ঞে মেতেছেন স্থানীয় প্রভাবশালীরা। ইছামতি নদীর তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে দিবালোকে ড্রাম ট্রাকের মাধ্যমে সরকারি মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মসজিদ মাদ্রাসায় বিনামূল্যে মাটি দেওয়ার নামে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী জড়িত। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড ঘটলেও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। এতে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। 10 টাকা নিয়ে দেশে মাদ্রাসা মসজিদে 2 টাকা, আর 7 টাকাই 8 টাকাই চলে যাচ্ছে বাইরে। এটা তো আমরা মানে নিতে পারি না। এটা সঠিক বিচার আমরা তদন্ত করে সঠিক বিচারের আমরা দাবি করতেছি। প্রত্যেকটা ড্রাইভার এরকম মাটি বেচতেছে, বা প্রত্যেকটা ম্যানেজার হলেও মাটির দালালরা বসে বসে রয়েছে। ওই ধরনের লোক আছে, আমি বলে তুইছিলাম যে আমাকে একটা মাটি দিয়েন, তাই দিয়ে। তবে নিয়ম মেনে মাটি অন্যত্র নেওয়ার দাবি অভিযুক্তদের। কোনো বিক্রি হচ্ছে না এখানে, এটা জাস্ট আমাদের মাটি হচ্ছে সরকারি মাটি। আমরা গাড়িটা ভরে ওখানে পৌঁছা দেবো, তার কাছ থেকে আমরা 1500 টাকা করে নিছি।
আমরা 50 টাকা করে আমরা বাঁচতেছে। নিয়ম বহির্ভূত কাজ করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জনস্বার্থমূলক কাজের জন্য যে আমরা এটা দিয়েছি সেই কাজেই এটা ব্যবহৃত হবে। অন্য জায়গায় কেউ যদি এটা নিতে চায় এবং এটা যদি সেকেন্ড টাইম ডিভিটেশন হয় তাহলে আমরা এটা হয়তো তার ইয়েটাই আমরা ক্যান্সেল করে দেবো আর কি। 2024 সালে 1554 কোটি টাকা ব্যয়ে ইসামতি নদীর 110 কিলোমিটার খননের কার্যক্রম শুরু হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। 1.5 বছর আগে নাটোর নার্সিং ইনস্টিটিউট হস্তান্তর হলেও এখনও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠানটি চালু হওয়ায় শিক্ষার্থীদের অন্য জেলায় পড়তে যেতে হয়, এতে খরচ বাড়ছে অভিভাবকদের। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে প্রতিষ্ঠানটি চালু হলে স্বাস্থ্য খাতে অগ্রগতি হবে, তবে নতুন করে অর্থ বরাদ্দ না পাওয়ায় অধ্যক্ষ ও স্টাফ কোয়ার্টার নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। এ কারণে চালু করা সম্ভব হচ্ছে না প্রতিষ্ঠানটি। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। স্বাস্থ্য খাতের নার্সিং পেশায় দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে 2024 সালের 14 জুন নাটোর নার্সিং ইনস্টিটিউটের একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল হস্তান্তর করা হয় নাটোর সদর হাসপাতালের কর্মরত সিনিয়র 3 নার্সের কাছে। হস্তান্তরের পর থেকে 5 তলা বিশিষ্ট দুটি ভবন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকায় ভবনগুলোতে জমেছে ধুলার স্তর। সদর হাসপাতালের সিনিয়র নার্সদের কাছে হস্তান্তর করা হলেও শিক্ষা কার্যক্রমের কোনো উদ্যোগ নেয়নি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি চালুর দাবি স্থানীয়দের। প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ আছে, কিন্তু এখনো পর্যন্ত এটা চালু হয় নাই। জিনিসপাতি আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ওই যে প্লাস্টার করছে রংগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাজশাহী, বগুড়া, রংপুর বিভিন্ন জায়গায় যায়। যদি এটা এখানে চালু হয় তাহলে আমাদের খরচ অনেকটা বেঁচে যায়। প্রায় 14 কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল নির্মাণ করা হয়, আর অধ্যক্ষ ভবন ও স্টাফদের ভবন সহ অন্যান্য কাজের জন্য 10 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন করে অর্থ বরাদ্দ না পাওয়ায় অধ্যক্ষ ও স্টাফ কোয়ার্টার নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কাজ শেষ না হওয়ায় প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হচ্ছে না। এদিকে প্রতিষ্ঠানটি চালু করতে মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানান সিভিল সার্জন। মন্ত্রণালয় থেকে আমরা অর্থ না পাওয়ার কারণে এটা এখনো চালু করা সম্ভব হয় নাই, কাজটা শেষ করা যায় নাই। তো যার কারণে আমরা একাডেমিক হোস্টেল বিল্ডিংটা পুরোটা শেষ করার পরও চালু করা যাচ্ছে না। আমরা আশা করছি এই প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হবে এবং হলে এটির স্বাস্থ্য ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। নাটোর নার্সিং ইনস্টিটিউট চালু হলে প্রতিটি ব্যাচে 75 জন করে মোট 3টি ব্যাচে 225 জন শিক্ষার্থী লেখাপড়া করতে পারবেন। সময় সংবাদ, নাটোর। বগুড়ার 2টি কলেজে শিক্ষক 32 জন আর শিক্ষার্থী মাত্র 12 জন। এরপরও এবছর এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এমনকি কলেজ দুটি নাম সর্বস্ব অস্তিত্ব পেয়েছে। সময় সংবাদ, শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে চলতি বছর মানবিক বিভাগে 5 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি। এ কলেজে শিক্ষক আছেন 18 জন। এত শিক্ষক থাকা সত্ত্বেও কলেজটির ফলাফল শূন্য। একই অবস্থা কাহালু উপজেলার আল্লামের তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজেরও। শুধু মানবিক বিভাগে 7 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাশ করেনি। 2015 সালে কলেজ শাখা চালু হয় প্রতিষ্ঠানটিতে। বর্তমানে সেখানে শিক্ষক রয়েছেন 14 জন। স্থানীয়দের অভিযোগ, ভবন দেখিয়ে নামমাত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে কলেজগুলো। আর শিক্ষকদের দাবি, রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় গুণগত মান ধরে রাখতে পারছেন না তারা। এখানে সেই সকল শিক্ষার্থীদেরকেই মূলত সুযোগ দেওয়া হয় বা সুযোগ পায় তারা হচ্ছে যে প্রায় যাদের কর্মহীন থাকে, যারা প্রায় 10 বছর হচ্ছে আমি এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি। শুরুতে আমাদের প্রতিষ্ঠান অনেক ভালো ছিল, এখানে প্রায় 64 জন স্টুডেন্ট ছিল। যে শিক্ষার্থীগুলো ম্যাট্রিক পরীক্ষা দিয়েই কর্মে চলে যায়, ওরা লেখাপড়ায় ফিরে আসে না। আমরা এই ধরনের শিক্ষার্থীদেরকে নিয়ে আসার চেষ্টা করি শর্ত সাপেক্ষে। মানে তারা প্রথমেই শর্ত দেয় যে না, আমরা লেখাপড়া করব না, আমরা এখন কাজ করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। কেন যে স্কুলে কলেজে আসতেছে না, লেখাপড়া মনোযোগ হইতেছে না, ক্লাসমুখী হইতেছে না, শিক্ষকরা ক্লাসমুখী পড়াইতেছে না। শিক্ষকের একটা দায়িত্ব, একটা ইথিক, একটা তাদের ব্রত যে ক্লাসে প্রাণবন্ত হয়ে পড়াবে। 1999 সালে ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া।
নির্ধারিত সময়ে লাইসেন্স সরবরাহ না করায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক ভোগান্তি। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের সংখ্যায় দিন গুনছেন অনেক কর্মী। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স MSPর সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন প্রতিষ্ঠান খুঁজছে বিআরটিএ। দরপত্রে অংশ নেওয়া 10টি প্রতিষ্ঠানের মধ্যে যোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ে কাজ চলছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। অগ্রাধিকার দেওয়া হবে দেশীয় প্রতিষ্ঠানকে। নতুন লাইসেন্স ছাপানোর দিনক্ষণ না জানলেও ব্যাকআপ কার্ডে সংকট সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্রর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় এবং শেষ পর্ব। 2 দফায় টেন্ডারের পর 2020 সালের জুলাইয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের দায়িত্ব পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স MSP। 120 কোটি টাকার চুক্তিতে 2025 সালের জুনের মধ্যে 40 লাখ কার্ড সরবরাহের কথা ছিল প্রতিষ্ঠানটির। বিআরটিএ সূত্র বলছে, নানা কারণ দেখিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স চুক্তির বাইরে আরও 2 বছর বাড়তি সময় চাইলে রাজি হয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। গেল 5 বছরে 33 লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স পেয়েছেন 26 লাখ গ্রাহক। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে এখনও আটকে আছে 7 লাখ লাইসেন্স। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় রয়েছেন বিদেশে ড্রাইভিং ভিসায় আবেদনকারী ও চাকরিরতদের অনেকে। এই কপি পেয়েছি, ওটা দিয়ে আপাতত চলা যায়, কিন্তু আপনার বিদেশ যাওয়ার জন্য স্মার্ট কার্ড প্রয়োজন, ওইটা আমি এখনো পাচ্ছি না। স্মার্ট কার্ড না হলে ভিসা হবে না আমার। স্মার্ট কার্ড ছাড়া এখন ভিসা ওকালা হইতেছে না, সেটি সমস্যা। এখন ওরা কিছু বলতে আসে না। এখন আমাদের মেডিকেল এই বিএমইটি এগুলোর মেয়াদ আছে 3 মাস, অলরেডি আমার 1.5 মাস হয়ে গেছে, এখন আর আছে 1.5 মাস। এর ভিতরে যদি না পাই তাহলে তো আমার এই ভিসা এটা কোনো কাজ হবে না, যাইতে পারবো না। সড়কে ট্রাফিক পুলিশের জেরা ও আইনি জটিলতা এড়াতে সাময়িক সময়ের জন্য লাইসেন্সের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ বিআরটিএর। MSPPL যারা মাদ্রাজ থেকে কন্ট্রোল করতো তারা কিন্তু সার্ভার ডাউন করে দিয়েছিল। আমরা সোর্স কোডগুলো রিকভার করেছি এবং আমরা কিন্তু একটা স্টেজে চলে গেছি। এখন আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছি, আমরা বাইরে কোম্পানিকে অ্যালাউ করিনি। অন্যদিকে বিদেশগামী অতি জরুরি বা বিশেষ চাহিদা বিবেচনায় প্রমাণ যাচাই সাপেক্ষে অনেককেই স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান জানান, ব্যাকআপ হিসেবে 15 লাখ কার্ড হাতে রেখেছে বিআরটিএ। আশা করছি যে আমরা নিজেরাই সক্ষম হব যে কার্ডগুলো প্রিন্ট করতে। আমাদের কিছু কার্ড কিন্তু রয়েছে, ইমার্জেন্সি যারা বিদেশে যাবে তারা আবেদন করলে আমরা তাদেরকে কিন্তু ওই স্মার্ট কার্ডগুলো দিচ্ছি। যে আমরা ইন্টিগ্রেশন করব যাতে আমাদের বিভিন্ন এমবাসি যারা আছে তাদের সাথে তারা যাতে আমাদের থেকে সার্ভিসটা যথাযথভাবে পেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড কার্ড চালুর সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীরা বলছেন, বৈধ স্মার্ট কার্ড ছাড়া সরকারি, বেসরকারি ও বিদেশগামীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর করায় অসন্তোষ তৈরি হয়েছে শিল্প উদ্যোক্তাদের মধ্যে। মাটি ভরাট না করা সহ নানা সংকটের কারণে বরাদ্দকৃত প্লটগুলোতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছে না বিনিয়োগকারীরা। দ্রুত বেসিক শিল্প পার্কটির অসমাপ্ত কাজ শেষ করার দাবি ব্যবসায়ী নেতাদের। তবে অনিয়মের বিষয়ে জানতে চাইলে কথা বলতে নারাজ প্রকল্প পরিচালক। অমৃত সেনের তোলা ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে গড়ে ওঠা বেসিক শিল্প পার্কে 829টি প্লটে গড়ে উঠবে প্রায় 570টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে 550টি প্লট বরাদ্দ পেয়েছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর দেশের উদ্যোক্তারা পেয়েছেন 279টি প্লট। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ, পানির সংকট, অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও মাটি ভরাট অসমাপ্ত রেখে হস্তান্তর করা হয়েছে প্লটগুলো। ফলে বরাদ্দর পরও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারছেন না উদ্যোক্তারা। প্লটগুলা স্বয়ংসম্পূর্ণ রাখে নাই, প্রতিটা প্লটে 7-8 ফুট করে ডিপ। এক সাইডটা ছিল 5 থেকে 6 ফিটের মতো একটু নিচু, আর এক সাইডটা 8 থেকে 10 ফিটের মতো নিচু। কাজটা দ্রুত করার জন্য এই অর্থায়নে, নিজ অর্থায়নে এখানে আমরা ভরাট করতেছি। প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত প্লটগুলো প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী করার দাবি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। 18 মাস কেন, আমরা 36 মাসেও উৎপাদনে যেতে পারবো কিনা এটা সন্দেহ আছে। এখন আমাদের জোর দাবি অতি শীঘ্র নিচু জায়গাগুলো ভরাট করে আমাদেরকে প্লটগুলো দেওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে ব্যবসায়ীরা যেন কলকারখানা স্থাপন করতে পারে সেই ব্যাপারে দাবি জানাচ্ছি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক। ওনারা আছে, আমরা বলে গেছি, আমরা তো শিল্প পার্কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 719 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, পার্কটি পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
নওগাঁয় আলু, সরিষা, পেঁয়াজ আবাদের মৌসুম ঘিরে ব্যবসায়ীদের বিরুদ্ধে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। চাষিদের অভিযোগ, সংকট দেখিয়ে অধিক মুনাফা হাতিয়ে নিচ্ছে সার সিন্ডিকেট চক্র। পর্যাপ্ত সারের মজুদ আছে জানিয়ে কৃষি বিভাগ বলছে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। বরেন্দ্র অঞ্চলে চলছে আলু, পেঁয়াজ, রসুন ও সরিষা চাষের ভরা মৌসুম। তবে এসব রবি শস্য চাষের জন্য প্রয়োজনীয় সার কিনতে বিপাকে চাষিরা। তাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে বস্তাপ্রতি 400 থেকে 500 টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া কৃষকের নামে ভুয়া রসিদ দেখিয়ে সরকারি নথি সংরক্ষণ করার অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে সার ব্যবসায়ী সমিতি। সার আগে আসলে 100 টাকা ধরা, সেই সার এখন 150 টাকা ধরা। আর ফসফেট এলা, ডিএপি এলা কিনা হয় 40 টাকা, এখন 80-90। সারের দাম বেশি, সার পাওয়া যাচ্ছে না। 3 বিঘা জমি আলু লাগাবো, আলু সারের কারণে আমরা লাগাতে পারতেছি না। সার নিতে গেলে এলোটোলায় পরে এলোটে, সারের গোডাউন গেলেও সার নেই। ওদের 5টা গোডাউন পাইকারি বাজাতে, কোনো সার বিক্রি করতেছে না। প্রত্যেকটা সারের দাম বেশি নিচ্ছে। ডিএপি সার যেটা সরকারি ন্যায্য মূল্য 1050 টাকা, সেটা 1360 বা 1400 টাকা নিচ্ছে। এমওপি 1000 টাকা, এটাও 1300 টাকা নিচ্ছে। রাতের বেলা এই লোকদের যোগাযোগ করলে যে আর সার আমার প্রয়োজন বলিতে 1400 টাকা হলে পাওয়া যাবে। যদি কেউ কোনো রকম সার যদি না পেয়ে থাকে, প্রয়োজন হলে যদি বেশি দাম চায় থাকে, আমাদের ডিলারের ঘরে গেলে যতক্ষণ পর্যন্ত থাকবে সার, আমরা ইনশাল্লাহ সরকারি রেটেই বেচবো, কৃষকদের সেবা দিয়ে যাব ইনশাল্লাহ। তবে সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মজুদ কিন্তু গত বছরের চেয়ে এবার বেশি আছে, অতএব ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনাও নাই এবং সরকার এবং কৃষি বিভাগ সবসময় সতর্ক আছে যে কৃষক যেন কথা সময় সার পায়, উৎপাদন যেন কখনোই বিঘ্নত না হয়। কৃষি বিভাগের তথ্য মতে সার সরবরাহের জন্য জেলায় বিএডিসির 207 এবং বিসিআইসির 127 জন ডিলার রয়েছে। জেলায় চলতি মৌসুমে 64,000 হেক্টর জমিতে সরিষা, 31,000 হেক্টর জমিতে আলু, পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এজন্য গত 3 মাসে ব্যবসায়ীরা ইউরিয়া সহ সার উত্তোলন করেছে 40,000 মেট্রিক টন। নওগাঁর চাকলা মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। জয়পুরহাটে বেশি লাভের আশায় হিমাগারে আলু মজুত করে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। প্রতি কেজি আলু হিমাগারের সংরক্ষণে 23 টাকা খরচ হলেও বর্তমানে সেই আলু হিমাগার গেট বিক্রি হচ্ছে 8 টাকা কেজি দরে। অন্যদিকে সরকারের নির্ধারিত প্রতি কেজি 22 টাকা দরে বিক্রির নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। শহীদুল ইসলাম সবুজের রিপোর্ট। চলতি বছরের মার্চে জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা একযোগে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের প্রতিযোগিতায় নামেন। লক্ষ্য ছিল 2024 সালের মতো আলুতে বেশি লাভ করা। সে সময় 65 কেজির এক বস্তা আলু রাখতে তাদের খরচ পড়েছে 1500 টাকার মতো। অথচ সেই এক বস্তা আলু বর্তমানে হিমাগার গেটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 510 টাকায়। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন পরেই আলু উৎপাদনের ভরা মৌসুম। সংরক্ষণ করা আলুর দাম না পেয়ে নতুন করে আলু লাগাতে, সার, বীজ ও অন্যান্য খরচ মেটাতে চরম বিপাকে পড়েছেন তারা। লাভের আশায় রাখে আমরা আজকে সর্বশান্ত, সর্বহারা। আলু আমরা বিক্রি করা পারছি না, তারপরে তো হচ্ছে সারের দাম বেশি, বীজের দাম বেশি। হিমাগারে আসা পর্যন্ত যে খরচ, সেই অনুসারে আমরা আলুর কোনো দামই পাচ্ছি না। এটা নিয়ে আমরা কৃষক সম্পূর্ণরূপে হতাশ। জয়পুরহাটের 5টি উপজেলার 21টি হিমাগারে মৌসুমের শুরুতেই 2,07,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। প্রতি বছরই অক্টোবর মাসের শুরুতেই হিমাগারগুলো প্রায় ফাঁকা হতে শুরু করলেও এবছর তার উল্টো চিত্র। হিমাগার কর্তৃপক্ষ বলছে, আলুর দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা এখন পর্যন্ত 50 ভাগ আলু বের করেছেন। জয়পুরহাটে 21টি হিমাগারে প্রায় 1,80,000 মেট্রিক টন আলু সংরক্ষণ হয়েছে। এইখান থেকে আপনার অক্টোবর মাসের প্রায় শেষের দিকে এটা 50% আলু নিচে ডেলিভারি আছে। এখন 10 নভেম্বর বা জায়গা ভেদে 15 নভেম্বর আলু সংরক্ষণের মেয়াদ শেষ হচ্ছে। এখন এই বাকি 50% আলু এই সময়ের মধ্যে কিভাবে ডেলিভারি হবে, এটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। 25 সালে যে ধস বা অবনতি, এটা সর্বোচ্চ রেকর্ড করা। এরকম ধস অন্যান্য বছর দেখি নাই। প্রত্যেকটা কোল্ড স্টোরে 50 থেকে 60% আলু বর্তমান মজুত আছে। ভবিষ্যতে এটা নিয়ে আমাদের স্টোর মালিকেরাও খুব বিপাকে বা শঙ্কায় পড়বে বলে ধারণা করছে। কৃষি বিপণন বিভাগ বলছে, সরকারের বেঁধে দেওয়া প্রতি কেজি আলু 22 টাকায় বিক্রি হচ্ছে না।
বিষয়টি তারা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন। কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য কিভাবে এই হিমাগার গেটে কেজি প্রতি আলুর মূল্য 22 টাকা কার্যকর করা যায় এই বিষয়ে কৃষি মন্ত্রণালয় বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পেলে সেই অনুসারে আমরা মাঠ পর্যায়ে কাজ করব। কৃষি বিভাগের তথ্য মতে 2024 সালে জয়পুরহাটে 38,950 হেক্টর জমিতে 10,61,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। পদ্মার নদীর পানিতে বন্যা ও ভাঙন হলেও শুষ্ক মৌসুমে পরিণত হয় মরুভূমিতে। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী বাঁধ নির্মাণের ডিপিপি একনেকে পাশ হলেই কাজ শুরু হবে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুমে ভারত পদ্মা নদীর ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দিলে বন্যা ও ভাঙনের কবলে পড়েন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে সদর ও শিবগঞ্জ উপজেলার হাজারো পরিবার এরই মধ্যে নিঃস্ব হয়েছেন। বিলীন হয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। বাসিন্দাদের অভিযোগ, বর্ষায় পদ্মার প্লাবন ভাঙন থাকলেও শুষ্ক মৌসুমে পরিণত হয় মরুভূমিতে। দীর্ঘদিন ধরে ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সবগুলো মরুভূমি হয়ে গেল, কেটে কেটে সব শেষ। আমার জমি আর নাই, কোনো পথ নেই, কোনটা বাড়ি ঘর করবো, কোনো জমি জমা নাই, সব নাই। আপনার নদী সকস্তি হয়ে গেলাম। ভাঙার পর মনে করলেন বাড়ি ভেঙে কে আটরইছে, কে বরিন, কে দিনাজপুর পালিয়েছে। 2 বছর 3 বছর বলছে যে হ্যাঁ নদী বাঁধে দিব করছে। আর কিছু নেই, আমাকে অসহায় কিছু নেই। এবারে সরকারকে অনুরোধ করছি, আমরা বাঁধ চাই আমরা। সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী বাঁধ নির্মাণের ডিপিপি বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। একনেকে পাশ হলে আগামী বর্ষা মৌসুমের আগে কাজ শুরুর আশা কর্মকর্তাদের। ফসল রক্ষার জন্য, মানুষের ঘরবাড়ি রক্ষার জন্য, বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য আমাদের যে স্থায়ী বেড়িবাঁধ দরকার, তার পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হবে। অনুমোদন হলে পরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং সদরের যে সমস্ত এলাকায় নদী ভাঙন আছে সেই সমস্ত এলাকা নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর দৈর্ঘ্য প্রায় 34 কিলোমিটার। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সরকারের বৃত্তি নিয়ে দেশটিতে উচ্চ শিক্ষার জন্য সুযোগ পেয়েছে 180 জন বাংলাদেশি শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে ধানমন্ডির রাশিয়ান হাউসে শিক্ষার্থীদের হাতে ভিসা ও পাসপোর্ট তুলে দেন হাউসের ডিরেক্টর ক্লেভনয় আলেজান্দ্রা। রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা প্রথম বছর 25-26 সেশনে রুশ ভাষার উপর দক্ষতা উন্নয়ন করবে এবং পরবর্তীতে তাদের পছন্দসই বিষয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। রুশ দূতাবাসের পরিচালক বলেন, শিক্ষায় রাশিয়ার এই বিনিয়োগ দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে তুলবে। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিয়ে দেশে ফিরবে, অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো নিয়ে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ আইরিন আপনাকে। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। রাজশাহীর নওদাপাড়া আড়তে মাছের সরবরাহ কমলেও দাম সাধারণ ক্রেতার নাগালেই রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর সবচেয়ে বড় মাছের আড়তে, নওদাপাড়া মাছের আড়ত। এবং মূলত এই আড়ত থেকেই দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, ফেনী এবং আশপাশের যে জেলাগুলো, বিশেষ করে কুষ্টিয়া, নাটোর, এসব এলাকায় কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে এই আড়ত থেকেই। তবে আমরা জানি যেটি যে আসলে সারা বছরই এই আড়তটি জমজমাট অবস্থায় থাকে, বিপুল সংখ্যক মাছ বিক্রি হয় এখানে। তবে আমরা আজকে যেটি দেখছি, এখানকার যারা আড়তদার আছেন তারা কিন্তু দাবি করছেন যে মাছের সরবরাহ কিছুটা কমে গেছে, একই সঙ্গে দামও কিছুটা পড়ে গেছে বলে তারা দাবি করছেন। আমরা এসে যেটি দেখলাম যে এখানে মূলত বড় সাইজের যে রুই মাছগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 360 থেকে 70 টাকা কেজি, এবং একটু ছোট, তুলনামূলক ছোট সাইজের যেগুলো সেগুলো 300-250 থেকে 300-র মধ্যে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমরা এখানে সিলভার, যেগুলো বড় সাইজের সিলভার দেখছি, সেগুলো 180 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং বিকেট যেগুলো বড় সাইজের সেগুলো বিক্রি হচ্ছে
170 থেকে 80 টাকার মধ্যে। একই সঙ্গে মিরকা মাছ আছে, সেটিও আমরা দেখছি 170 থেকে 80 টাকা। জাপানি যেটি বিক্রি হচ্ছে চাষের, সেটিও 180 টাকা। শিং মাছ বিক্রি হচ্ছে চাষের, সেটিও 300 থেকে 320 টাকা। একই সঙ্গে চাষের যে ছোট সাইজের তেলাপিয়া মাছ আমরা দেখছি এখানে, সেটি 95 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং বড় পুঁটি মাছ আছে, সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা। বিলের পাশাপাশি চাষের মাছের পাশাপাশি এখানে কিছু বিলের ছোট ছোট মাছও বিক্রি হয়। সে মাছের বিশেষ করে পুঁটি মাছগুলো বিক্রি হয় ছোটো সাইজের, সেগুলো আমরা দেখছি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে এই ধরনের মাছই সাধারণত এই আড়তে বিক্রি হয়। চাষের যেগুলো বিশেষ করে রুই, কাতল, সিলভার, বিকেট, জাপানি মাছ যেগুলো বলা হয় কার্ফু বা জাপানি পুঁটি, এই জাতীয় মাছগুলো সাধারণত এই নওদাপাড়া মাছের আড়তে বিক্রি হয়। এবং বড় সাইজের কাতলগুলো আমরা দেখছি, বেশ বড় সাইজের বিকেটও আমরা দেখছি। সেই মাছগুলো তুলনামূলক আমরা এই আড়তে দেখছি যে তুলনামূলক কম বলে দাবি করছেন আড়তদাররা। এবং অন্য অন্য সময় আসলে আড়তে সরবরাহ বেশি থাকে এবং মাছের দামও তুলনামূলক বেশি থাকে বলে আড়তদার আমাদেরকে জানিয়েছেন। এবং এই আড়তে যেটি আড়তদারদের দেওয়া তথ্য মতে এই আড়তে প্রতিদিন প্রায় 200 থেকে 300 মনের উপরে কিন্তু মাছ বিক্রি হয়। এবং সেই মাছগুলো কিন্তু রাজশাহী শহরের যে চাহিদা সেটিও মেটানো হচ্ছে, পাশাপাশি আশপাশের জেলা এবং বিশেষ করে দূর দূরান্তে কিন্তু এখান থেকে কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে। তো সব মিলে আমরা যেটা জানলাম যে প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার মাছ কিন্তু এই আড়ত থেকেই বিভিন্ন জেলায় যায় এবং আশপাশের জেলার চাহিদা মিটিয়ে সেটি দূর দূরান্তেও কিন্তু পৌঁছে যাচ্ছে। তো এই ছিল রাজশাহী নওদাপাড়া মাছ আড়তের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। মুন্সিগঞ্জে মীর কাদিম আড়তে আসছে প্রচুর পরিমাণে ইলিশ, তবে দাম এখনও চওড়া। 1 কেজি ওজনের ইলিশের দর উঠেছে 2000 টাকা। 1.5 কেজি সাইজের মাছ বিক্রি হচ্ছে 2600 টাকা কেজিতে। চড়া দামের কারণে এখনও কিনতে পারছেন না অনেকেই। এদিকে মেহেরপুরে সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে বেশিরভাগ সবজির দাম। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশ ধরা শুরু হয়েছে সাগর অভয়াশ্রমে। মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে উঠছে নানা আকারের ইলিশ। ভোর থেকেই হাঁক ডাকে চলে বেচা কেনা। বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও এখনও সাধারণের নাগালে আসেনি দাম। 1 কেজি ওজনের ইলিশের দর 2000 টাকা। 1.5 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2600 টাকা কেজিতে। এছাড়া রুই, কাতল, মৃগেল সহ অন্যান্য মাছের দর কিছুটা কমলেও সহনীয় পর্যায়ে নামেনি। কিন্তু সে হারে মাছের দাম কমেনি। তারা মনিটরিং করে না, সিন্ডিকেট করে ইচ্ছা মতো করতেছে। সিন্ডিকেট ধরতে হইব বাজারে, কারণ সিন্ডিকেটে আলুরে ধরছে না, আলুর দাম এখন কমছে। এদিকে মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, মূলা সহ বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে। আগে যা ছিল তার তুলনায় এখন সবকিছুর দাম অর্ধেক হয়ে গেছে। 2 বিঘা জমিতে লিজ নেই, 40,000 টাকা অ্যাডভান্স আগে দিতে হয়। এবার লেবার খরচ আছে, সার খরচ আছে, বিষ খরচ আছে। 1300 টাকা 2000 টাকা বলছে, শুধু ইউরিয়ার দামটা ঠিক আছে, সব ডবল। 1 সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দর নেমেছে অর্ধেকে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চাঁদপুরে পচা ইলিশ মজুদ ও বিক্রয়ের অভিযোগে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে শহরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে জালাল আহমেদ নামের ওই মাছ ব্যবসায়ীকে নগদ 6000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, বড় স্টেশন পাইকারি মাছ বাজারে পচা ইলিশ মজুদ ও বিক্রি করেছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে প্রচুর পরিমাণ পচা ইলিশ জব্দ করা হয়। কারোর সঙ্গে জোট করলেও গণপরিষদ আগামী নির্বাচনে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভাগীয় গণসমাবেশ ও কর্মী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদেরকে যদি কারোর সাথে জোট করাও লাগে,
আমাদের সম্ভাব্য জায়গাগুলো আসনে আমাদের প্রার্থীরা থাকবে এবং তারা ট্রাক প্রতীকেই নির্বাচন করবে। নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ব্যতীত এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দেশের রাজনৈতিক দলের নেতারা যেন ঘাট দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর নলচিরা ঘাট পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে শীঘ্রই ফেরি চালু করার সিদ্ধান্তের কথা জানান তিনি। এটা মানুষের প্রপার্টি, সরকারের প্রপার্টি। আমরা চেষ্টা করতেছি যাতে সবার সাথে যোগাযোগ ব্যবস্থাপনা করা যায়। এটা আপনাদের প্রপার্টি, আপনাদের জনগণকে দেখে রাখতে হবে। গত 16 বছর যা হয়েছে, 15 বছর যা হয়েছে, এগুলো যেন না হয়, এগুলো আপনারা দেখবেন। সেটাই আমি বলেছি। আমি আশা করি আমরা তো আর এখানে আরও 5 বছর থাকবো না যে আমরা সব দেখে যাবো। আমরা শুরু করে দিয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন এই ঘাট দখল করা যাবে না। বাংলাদেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সহ 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় পরিষদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেন তারা। নিজেদের অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদান এবং শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে সরকারকে আরও শক্তিশালী করবেন বলে জানান বক্তারা। তাই দ্রুত তাদের এই দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান। এ সময় দাবি না মানা হলে নিজেদের অবস্থানে অনড় থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। রাজধানীর শেরে বাংলা নগরে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় 2 জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাইফুল হক পাপ্পু ও মোকাররম হোসেন রুদ্রকে আটক করা হয়। পুলিশ জানায় তারা নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা এবং শেরে বাংলা নগর থানা যুবলীগ নেতা তারিক হাসান কাজলের ঘনিষ্ঠ ছিলেন। তাদের বিরুদ্ধে পূর্বে মাদক ও হত্যা চেষ্টার মামলাও ছিল। আজকে 10:50 দিকে একটা মিছিল হয়, জটিকা মিছিল। সেই সংক্রান্তে আমরা 2 জনকে আটক করেছি, একটা জটিকা মিছিল করে এবং 2টা ককটেল বিস্ফোরণ ঘটায়। মামলা আছে, তারপরও আমরা যাচাই বাছাই করে দেখতেছি। জামালপুরে তিস্তা আন্তনগর অবরোধের 50 মিনিট পর কর্মসূচি প্রত্যাহার করেছে স্থানীয়রা। এ সময় নরুন্দি রেল স্টেশনে জামালপুর ময়মনসিংহ ঢাকা রুটে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে প্রায় 1 ঘন্টা অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে 50 মিনিট পর অবরোধ প্রত্যাহার করেন তারা। আগামী 15 নভেম্বরের মধ্যে তাদের দাবি মানা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সদস্য সাইদ আহমদের উপরে হামলার প্রতিবাদ সহ জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। এছাড়া রেলওয়ে টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি বন্ধের দাবি সহ স্টেশনকে সুশৃঙ্খল এবং যাত্রীবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পঞ্চগড়ে বিএডিসির বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করে বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা বিএডিসির ডিলারদের সার ডিলারের তালিকায় নিবন্ধন সহ কৃষক পর্যায়ে সার সরবরাহ সহজীকরণের দাবি জানান। মানববন্ধনে ডিলার সহ শতাধিক কৃষক অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও বিএডিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন তারা। খুচরা সার বিক্রেতাদের বহাল ও টিও লাইসেন্সের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচি পালন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ সময় কৃষি উপদেষ্টা দেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্তের সমালোচনা করেন। পাশাপাশি খুচরা সার বিক্রেতাদের বহাল ও টিও লাইসেন্সের দাবিও জানান তারা। যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় মাদক ও পিস্তল সহ 1 জনকে আটক করেছে বিজিবি।
গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে পোর্টখালী ক্যাম্পে বিজিবি ২১ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে যান। এ সময় ১৩৯ পিস ভারতীয় মাদক উদ্ধার করা হয়। পরে দৌলতপুর গ্রামের আতাউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল সহ আটক করা হয় তাকে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। উপকূলীয় চায়না জাল সহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এগ্রোকাইলোজি ফান্ড ও গবেষণা প্রতিষ্ঠান বার্সিকের সহযোগিতায় গ্রিন কোয়ালিশন ও সম্মিলিত যুব সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে ব্যাঙ, শামুক, ঝিনুক সহ প্রায় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে মৃত্যুর মুখে পতিত হয়। তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পটুয়াখালীতে ইজারা সংক্রান্ত বিরোধের জের ও ধর্ষণ মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম করা বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মফিজুলের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ সদরের পাজাখালী গ্রামে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশ জানায়, ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারের সোহাগ মাঝি ও তার সঙ্গীরা মফিজুলকে দা ও চল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে খবর পেয়ে থানা পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত ও ৫০ জন আহত হয়েছেন। একযোগে গাজা সিটির সাবরাফ পাড়া এবং খান ইউনিস পর্যন্ত বোমা বর্ষণ করে দখলদার বাহিনী। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে উপত্যকায় পুনরায় হামলা শুরুর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পরও যুদ্ধবিরতি টিকে আছে বলেও মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। আবারও আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেই আকাশপথে জোরদার হামলা চালায় ইসরায়েল। গাজা সিটির সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পশ্চিম তীরের শরণার্থী শিবিরেও হামলা হয় আল শিফা হাসপাতালের আশপাশে। কামান থেকে গোলা ছোড়া হয় দের আল বালা এলাকার বিভিন্ন স্থানে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। হামলার কিছুক্ষণ আগেই রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন তিনি। তবে হামাস এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংগঠনটি জানায়, রাফা সীমান্তের কোনো হামলার সঙ্গে তারা যুক্ত ছিল না। এরই মধ্যে গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গাজায় সর্বশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল ইসরায়েল। স্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, উপত্যকাটিতে যুদ্ধবিরতি এখনও বজায় আছে, তবে ছোটখাটো সংঘর্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েল হামাসের হামলার জবাব দিচ্ছে বলেও জানান ভ্যান্স। যদিও ওয়াশিংটন এখনও ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় কোনো কঠোর সমালোচনা করেনি। ইসরায়েলের সর্বশেষ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় নাগরিক হতাহতের খবর গভীর উদ্বেগের বিষয়। আবারও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আঙ্কারা। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি তদন্ত কমিশনের প্রধান জানান, এই হামলা গাজায় ইসরায়েলের স্থায়ী সামরিক দখল প্রতিষ্ঠা ও জনসংখ্যা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জ্যামাইকার স্থলভাগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মেলিসা। ঘন্টায় ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এ ঝড়ে উপকূল জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ জলোচ্ছ্বাস। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সতর্ক করেছেন, এমন ধ্বংস কোনো অবকাঠামোয় সামলাতে পারবে না। রাজধানী কিংস্টনে ইতোমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে হাইতি, জ্যামাইকা ও ডোমিনিকান রিপাবলিকে ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এর আগে কখনোই এ ধরনের প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়েনি জামাইকা। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের সতর্কবার্তায় বলা হয়েছে, মেলিসা নামের এই ঝড় অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী। ঝড় হঠাৎ থেমে গেলেও বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, কারণ বাতাস আবারও প্রবল হয়ে উঠতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ হোপ উপকূলের স্থলভাগে আঘাত হানে মেলিসা। ঘন্টায় 185 মাইল বেগের বাতাসে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ উপকূলের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের প্রস্তুতির সময় জামাইকায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকেই। হাইতি ও ডমিনিকান রিপাবলিকেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জামাইকার প্রধানমন্ত্রী হোলনেস বলেছেন, এই মাত্রার হারিকেনের ক্ষতি কোনো দেশের অবকাঠামোই সম্পূর্ণভাবে সহ্য করতে পারবে না। এরই মধ্যে রাজধানী কিংস্টনের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে 2 লাখের বেশি বাসিন্দা। ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হওয়ায় স্যাটেলাইট ফোনে চলছে যোগাযোগ। হ্যারিকেন হান্টার নামে পরিচিত মার্কিন বিমান বাহিনীর আবহাওয়া রিকনেসেন্স স্কোয়াড্রন মেলিসার তথ্য সংগ্রহ করেছে। সামরিক ভিডিওতে দেখা যায় এই ঝড়ের প্রবল ঘূর্ণি। এটা 1851 সালের পর জামাইকার উপর সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাত। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় স্থলভাগে অবস্থান করলে মেলিসা আরও ভয়াবহ হতে পারে। এর প্রভাবে জামাইকার দক্ষিণ উপকূলে 3 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং 76 সেন্টিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে এটি দ্বীপ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের চাকরি প্রতিস্থাপন করার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে বিনিয়োগ বাড়াতে প্রায় 14,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তির যুগে টিকে থাকার প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছে সংস্থাটি। করোনা মহামারীর পর এটি কোম্পানির সবচেয়ে বড় ছাঁটাই। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজনের কার্যক্রম আরও সংগঠিত ও দক্ষভাবে পরিচালনায় বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার অ্যামাজন জানায়, তারা কর্পোরেট পর্যায়ে প্রায় 14,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। খরচ নিয়ন্ত্রণ ও সংগঠন কাঠামো সরলীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েদ গ্যালেতি জানিয়েছেন, গ্রাহকের বর্তমান ও ভবিষ্যতের চাহিদার জায়গায় বিনিয়োগ করাই এখন তাদের লক্ষ্য। অ্যামাজন মূলত এখন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যামাজনের ছাঁটাইয়ের সংখ্যা প্রথমে 30,000 পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রভাব পড়বে ই-কমার্স প্রতিষ্ঠানটির মানব সম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিসেস, এমনকি ওয়েব সার্ভিস ইউনিটেও। গেল জুনে অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি ইঙ্গিত দিয়েছিলেন যে জেনারেটিভ এআই প্রযুক্তি কর্মসংস্থানের ধরন বদলে দেবে। 2022 সালেও অ্যামাজন প্রায় 27,000 কর্মী ছাঁটাই করেছিল। বিশ্লেষকরা বলছে, অ্যামাজন খোলাখুলিভাবে এআই সংক্রান্ত কারণে কর্মী ছাঁটাইয়ের কথা স্বীকার করেছে। এবছর আরও বহু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করলেও এর আসল কারণ প্রকাশ করেনি। তবে অনেক ক্ষেত্রেই পেছনে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয়তার প্রভাব। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাজ্যের অভিবাসন প্রত্যাশীদের স্কটল্যান্ডের ইনভারনেসে পুরনো সামরিক ব্যারাকে রাখার পরিকল্পনা করেছে সরকার। লেবার সরকারের এই সিদ্ধান্তে অনেকেই ক্ষুব্ধ। স্থানীয়দের মধ্যেও বাড়ছে উত্তেজনা। কেউ বলছেন এতে এলাকার নিরাপত্তা ও ভারসাম্য নষ্ট হবে, আবার কেউ বলছেন এটাই মানবিক দায়িত্ব। রাজনৈতিক আশ্রয় কিংবা জীবনের হুমকি নিয়ে যারা নিজ দেশ থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন তাদেরকে ব্রিটিশ সরকার এতদিন রেখেছে হোটেলে, আর এতে প্রতিদিন কোটি কোটি পাউন্ড ব্যয় হচ্ছে শুধু হোটেল ভাড়াতেই। আর তাই লেবার সরকার বলছে হোটেলে আশ্রয় প্রার্থীদের রাখার খরচ কমাতে তারা বিকল্প খুঁজছে। আর এই অর্থনৈতিক চাপ সামলাতেই পুরনো ব্যারাকগুলোকে অস্থায়ী আশ্রয় হিসেবে ভাবা হচ্ছে। এর আগে ন্যাপিয়ার ও ওয়েদার্সফিল্ড ব্যারাকে একইভাবে আশ্রয় প্রার্থীদের রাখা হয়েছিল। তখনও উঠেছিল নিরাপত্তা, স্বাস্থ্য, মানবাধিকারের প্রশ্ন। এখন স্কটল্যান্ডে একই পদক্ষেপে আবারও সেই পুরনো বিতর্ক ফিরে এসেছে। লন্ডনের ব্যস্ত রাজনীতি থেকে অনেক দূরে স্কটল্যান্ডের শান্ত ইনভারনেসের এক প্রান্তে এখন চলছে তীব্র বিতর্ক। পুরনো ব্যারাক ভবনে আশ্রয় প্রার্থীদের রাখার পরিকল্পনা ঘিরে স্থানীয়দের মধ্যে স্পষ্ট বিভক্তি তৈরি হয়েছে।
অনেকে বলছেন সরকার যেভাবে কোনো পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে তা অসম্মানজনক। কিছু বাসিন্দা আশঙ্কা করছেন আশ্রয়প্রার্থীদের ভিড়ে স্থানীয় অবকাঠামো ও জনসেবা ব্যবস্থার উপর চাপ পড়বে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা মনে করেন এই মানুষগুলো যুদ্ধ নির্যাতন থেকে পালিয়ে এসেছে, তাই তাদের আশ্রয় দেয়া বোঝা নয়, দায়িত্ব। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তারা স্থানীয়দের মতামত জানতে চায়। তবে স্থানীয়রা অনেকেই মনে করছেন সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে, তাই তাদের মতামত আর শোনা হবে না। নাদিম মারজান, সময় সংবাদ। কেনিয়ার উপকূলে বিমান বিধ্বস্ত হয়ে 11 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি হাঙ্গেরি ও জার্মানি থেকে আগত পর্যটকদের বহন করছিল। বিমানের মালিক প্রতিষ্ঠান মোম্বাসা এয়ার সাফারি জানায় বিমানে 10 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 8 জন হাঙ্গেরিয়ান এবং 2 জন জার্মান ও ক্যাপ্টেন ছিলেন কেনিয়ান। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছে প্রশাসন। স্থানীয় পুলিশ ও সিভিল এভিয়েশন অথরিটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাজেটে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে পর্তুগালের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন নতুন জাতীয়তা আইনেরও অনুমোদন দিয়েছেন দেশটির পার্লামেন্ট। আইনটি কার্যকর হলে পর্তুগালের নাগরিকত্ব পেতে পর্তুগিজ ভাষাভাষী ও ইউরোপীয় দেশের অভিবাসীদের পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে 7 বছর এবং অন্যান্য দেশের অভিবাসীদের 10 বছর। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার পর্তুগালের পার্লামেন্ট অধিবেশনে চোখ ছিল সবার। নানা ইস্যুতে উত্তপ্ত ছিল দেশটির পার্লামেন্ট। একই দিনে 2026 সালের বাজেটের পাশাপাশি প্রতীক্ষিত জাতীয়তা আইনেরও অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। বাজেটে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় নামে লিসবনের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা স্লোগানে পার্লামেন্টের দিকে যান তারা। স্থানীয় সময় দুপুরের দিকে চলা বাজেট অধিবেশনের আগেই পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই নানা স্লোগান ও ব্যানারে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদ জানান তারা। সেই সঙ্গে উচ্চশিক্ষা বিনামূল্যে করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। বাজেটে শুধু স্থানীয় নয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরও গুনতে হবে বাড়তি অর্থ। একই দিনে নতুন জাতীয়তা আইনেরও অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। প্রেসিডেন্ট আইনটি স্বাক্ষর করলে পর্তুগালের নাগরিকত্ব পেতে পর্তুগিজ ভাষাভাষী ও ইউরোপীয় দেশের অভিবাসীদের পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে 7 বছর ও অন্যান্য দেশের অভিবাসীদের জন্য 10 বছর। এছাড়া কোনো অপরাধে 4 বছরের বেশি সাজা হলে নাগরিকত্ব হারাবেন অভিবাসীরা। লাগবে ভাষাগত দক্ষতা, সংস্কৃতি, ইতিহাস ও নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্যের জ্ঞান। 230টি আসনের মধ্যে পিএইচডি, সেগা, সিডিএস, ইনিশিয়েটিভ লিবারেলের 157 জন ডানপন্থী এমপির ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইনটির অনুমোদন দেয় পার্লামেন্ট। বিপক্ষে ভোট দিয়েছে সোশ্যালিস্ট পার্টি, লিভরে, লেফট ব্লক, প্যান ও পিসিপি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভাগ্যের সন্ধানে মালদ্বীপে গিয়েও মৃত্যু এড়াতে পারছেন না অনেক বাংলাদেশি প্রবাসী। সম্প্রতি এই 3 দিনে আকস্মিক বা স্ট্রোকে মারা গেছেন 6 জন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী 2 জনের মরদেহ দেশে পাঠানো হলেও 4 জনের মরদেহ এখনও হিমাগারে। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে মাত্র 3 দিনের ব্যবধানে আকস্মিক মৃত্যু বা স্ট্রোকে প্রাণ হারিয়েছেন 6 প্রবাসী বাংলাদেশি। ভাগ্যোন্বেষণের স্বপ্নে পাড়ি জমিয়েছিলেন বিদেশে, কিন্তু সেই স্বপ্নের সমাপ্তি ঘটেছে প্রবাসী জীবনের নির্মম বাস্তবতায়। এ অবস্থায় হিমাগারের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি মৃত 6 প্রবাসী সজীব আহমেদ, আলম, রাসেল, মোহাম্মদ ইমরান হোসেন ও রহমান মিয়ার মরদেহ দেখে দেশে পাঠানোর বিষয়ে আলোচনা করেন হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে।
হাইকমিশনের হিসেব বলছে গত অর্থ বছরে মালদ্বীপে মারা গেছেন মোট ৪১ জন প্রবাসী বাংলাদেশি, যাদের মধ্যে ২৮ জন বৈধ এবং ১৩ জন অনিবন্ধিত কর্মী ছিলেন। চলতি বছরই এখন পর্যন্ত ৩৫ জনের জীবনাবসান ঘটেছে। বেশিরভাগই হৃদরোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। প্রবাসীদের দাবি, কম আয় ও মানসিক চাপ থেকেই বাড়ছে এমন মৃত্যুর হার। ৩-৪ দিনের ব্যবধানে আমরা আমাদের ৬ জন প্রবাসী ভাইদেরকে হারাইছি। এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি, আমাদের হাই কমিশনারের মাধ্যমে তাদের দেহগুলো যেন বাংলাদেশে গিয়ে পৌঁছে। যারা মারা গেছে তারাও নতুন বিভিন্ন জায়গায় কাজ করতো। হাইকমিশনের তথ্য অনুযায়ী মৃত ৬ জনের মধ্যে ২ জনের মরদেহ এর মধ্যেই দেশে পাঠানো হয়েছে। বাকি ৪ জনের মরদেহ হিমাগারে রাখা আছে। দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইকমিশনের কর্মকর্তারা। এই বছরই দেখা যাচ্ছে আমাদের ২৬ জন প্রবাসী বাংলাদেশি মালদ্বীপে মৃত্যুবরণ করেছেন। প্রবাসী ভাইরা যারা এখানে আছেন অন্তত বছরে একবার হলেও চেষ্টা করবেন ডাক্তারের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করার জন্য বা দেখানোর জন্য, তাহলে আমরা এখান থেকে বেঁচে যেতে পারবো। জীবন বদলানোর আশায় বিদেশে পাড়ি জমানো এমন অসংখ্য প্রবাসীর অকাল প্রয়াণ দেখিয়ে দিচ্ছে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা। সময় সংবাদ, মালদ্বীপ। প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ শনাক্ত করতে পারে এমন টয়লেট পরিষ্কারক ইউরিফাই ট্যাবলেট তৈরি করেছে যুক্তরাজ্যের এক শিক্ষার্থী, যা জায়গা করে নিয়েছে জেমস ডাইসন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ 20 তালিকায়। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট এবং ইম্পেরিয়াল কলেজের স্নাতক শিক্ষার্থী ইদান জু উদ্ভাবন করেছে বিশেষ এই ট্যাবলেট। ইউরিফাই নামের এই টয়লেট ট্যাবলেট ফ্লাশ করার সময় নির্গত করে বিশেষ রাসায়নিক রিয়েজেন্ট, যা প্রস্রাবে থাকা অ্যালবুমিন শনাক্ত করতে সক্ষম। কিডনি রোগের প্রাথমিক সংকেত হিসেবে যেটি ব্যবহৃত হয় চিকিৎসা বিজ্ঞানে। ব্যবহারকারী ঝুঁকিতে থাকলে পানির রং পরিবর্তন হয়ে ফ্যাকাশে হলুদ থেকে নীল হবে, যা ইঙ্গিত দেয় চিকিৎসকের পরামর্শের প্রয়োজন ব্যবহারকারীর। এই উদ্ভাবনের পেছনে রয়েছে ব্যক্তিগত অনুপ্রেরণা। উদ্ভাবক ইদান জু জানান, তার বাবার কিডনি রোগ 10 বছর ধরা না পড়ায় তিনি এমন প্রযুক্তি তৈরিতে আগ্রহী হন, যা দৈনন্দিন জীবনে ব্যবহার করলে ব্যবহারকারী পেতে পারেন আগাম সতর্কবার্তা। এই উদ্ভাবনটি এরই মধ্যে জায়গা করে নিয়েছে জেমস ডাইসন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ 20 তালিকায়। অনুপ্রেরণার উৎস ছিল আমার বাবা। 2 বছর আগে তার কিডনির রোগ ধরা পড়ে, কিন্তু তিনি এর আগেই প্রায় 10 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত অভিযোগ করলেও কখনো সঠিকভাবে রোগ নির্ণয় হয়নি। টয়লেটের রিমের নিচে স্থাপনযোগ্য এই ট্যাবলেট প্রতিবার ফ্ল্যাশে পরিষ্কারক ফোম বের করে, যা একই সঙ্গে বাথরুম পরিষ্কার রাখে ও স্বাস্থ্য পর্যবেক্ষণে কাজ করে। বিশ্বব্যাপী প্রায় 10% মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন। চিকিৎসা সুবিধা না পাওয়ায় এ কারণে প্রতি বছর মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। এই ইউরিফাইকে কেবল একটি স্যানিটারি উদ্ভাবন নয়, বরং সম্ভাব্য স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ঘন ধোঁয়ার চাদরে ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায় শহরের আকাশ, যা তৈরি করছে অস্বাস্থ্যকর অবস্থা। সরকারি তৎপরতা থাকলেও দূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানান বিশেষজ্ঞরা। নয়াদিল্লির ইন্ডিয়া গেটের চারপাশে ছড়িয়ে আছে ঘন কুয়াশার মতো ধোঁয়া। সকালবেলার হাঁটাহাঁটি কিংবা ব্যায়াম সবই হচ্ছে দূষিত বাতাসের ভেতর। সূর্যের আলোও মলিন, বাতাসে যেন শুধুই বিষাক্ত কণার ছড়াছড়ি। বায়ুমান বিষয়ক সংস্থার মতে মঙ্গলবার দিল্লির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে এসেছে। প্রতি বছর শীতের শুরুতেই এমন ঘন ধোঁয়ায় ঢেকে যায় শহরটি। শীতল বাতাস, যানবাহনের ধোঁয়া আর আশেপাশের রাজ্যে কৃষিজমি পোড়ানোর ধোঁয়ায় মিশে তৈরি হয় এই প্রাণঘাতী বিষাক্ত ধোঁয়া। এতে করে বাড়ছে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া আর হৃদরোগের ঝুঁকি। দূষণ কমাতে শহর জুড়ে পানি ছেটানো সহ নানা উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব পদক্ষেপ কেবল অস্থায়ী স্বস্তি দিচ্ছে, কারণ মূল সমস্যার সমাধানে দরকার কৃষিক্ষেতের দহন ও গাড়ির ধোঁয়া নির্গমন কমানো। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও দিল্লির বায়ুগুণের উন্নতি হবে না। এ সময় সূচক থাকবে খুব খারাপ থেকে খারাপ পর্যায়ে, অর্থাৎ 201 থেকে 400 এর মধ্যে। রাজধানীর আকাশে তাই আরও কিছুদিন থাকতে পারে এই ধোঁয়াশার চাদর। প্রতিদিন 2 কোটিরও বেশি মানুষ শ্বাস নিচ্ছেন বিষাক্ত বাতাসে। দিল্লির এই ধোঁয়াচ্ছন্ন সকাল যেন তাদের জন্য একটি অনিশ্চিত দিন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। 9 মাস পর বিসিবির ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেল বিসিবি। তবে এখনই নাম প্রকাশ না করে অভিযুক্তদের ক্রিকেট থেকে একঘরে করতে চায় বোর্ড।
নতুন আসরকে সামনে রেখে 11 প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে দল নিতে। বৃহস্পতিবার আগ্রহীদের সাক্ষাৎকার। অংশ নিচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দিতে এবার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে বোর্ড। এখন থেকে পরিবর্তন করা যাবে না ফ্র্যাঞ্চাইজির নাম। 9 মাসের অপেক্ষা শেষে বিপিএলে ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বুঝে পেল বিসিবি। 900 পাতার প্রতিবেদন, অভিযুক্তদের নাম প্রকাশের এখতিয়ার নেই ক্রিকেট বোর্ডের, তবে তাদের একঘরে করে রাখা হবে দেশের সব ধরনের ক্রিকেট থেকে। ক্রিকেটকে কতটুকু আমরা প্রোটেক্ট করতে পারি সেই ডকুমেন্টের জন্য যা যা জিনিস থাকা দরকার সব আমরা পেয়েছি। সো উই উইল বি ওয়ার্কিং ভেরি হার্ড অন দিস। ফার্দার কমিটিটা ওরা চার্জ ফ্রেম করলে সেটা ইন্টারনালি কমিউনিকেট করা হবে, কোনো মিডিয়া বা পাবলিক কোনো কারো নাম আসবে না, বাট মেবি এটা ওই ইন্ডিভিজুয়াল জানবে। ইভেনচুয়ালি সে যখন খেলতে পারবে না, আপনারা বুঝবেন, সবাই বুঝবে। নতুন আসরে থাকছে না ম্যাচ গড়াপেটায় জড়িতরা, থাকছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও। শুধু সামনের আসর নয়, 5 মৌসুমের জন্য এই ফ্র্যাঞ্চাইজিকে আর দেখার সুযোগ নেই বিপিএলে। নতুন চুক্তিতে দল নিতে আগ্রহী 11 প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ 2 কোটি টাকা জমা নিয়েছে বিসিবি। এছাড়া 5 মৌসুমের জন্য দিতে হবে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। তা না পারলে বাজেয়াপ্ত হবে ওই 2 কোটি টাকা। যদিও এখানেই শেষ নয়, ফ্র্যাঞ্চাইজি দিতে এরপরেও কয়েক দফায় হবে যাচাই বাছাই। কালকে পর্যালোচনা করব তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো এসছে সেগুলো নিয়ে, এবং ডে আফটার টুমরো 30 তারিখে আমরা তাদেরকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করার জন্য আমরা ডাকবো। এলাকা ভিত্তিক ফ্যান বেস তৈরি করতে এখন থেকে আর দলের নাম পরিবর্তনের সুযোগ থাকছে না ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে। অনেকে অনেক নামে টিম চেয়েছেন, যেমন আপনি বললেন ফরচুন বরিশাল, এখানে উনি আরেক নামে চেয়েছেন। এই নামগুলি বোর্ড ঠিক করে দিবে এবং বোর্ড এটাকে আমরা ট্রেডমার্ক করে নিব। এই নাম আর কেউ চাইলেই চেঞ্জ করতে পারবে না। 3 বছরের চুক্তি হবে আইএমজির সাথে। এবারের বিপিএলে 2 মাসের চুক্তি। এছাড়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ঠেকাতে গভর্নিং কাউন্সিলে থাকা কোনো বোর্ড পরিচালক কিংবা কর্তার যুক্ত হবার সুযোগ নেই কোনো দলের সঙ্গে। কে কোন দলের সাথে যুক্ত, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সেটা যদি আমাদের গভর্নিং কাউন্সিলের কেউ থাকে, হি হ্যাভ টু রিজাইন ফ্রম দিস। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কেটেছে দর্শক খরা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20তে মাঠে উপস্থিত হয় 18,000 দর্শক। টিকিট বিক্রি থেকে বোর্ডের আয় প্রায় 35 লাখ টাকা, জানিয়েছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল। এদিকে চট্টগ্রাম বিভাগে ক্রিকেটের উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছেন এই পরিচালক। পার্বত্য অঞ্চল, বিশেষ করে বান্দরবান ও খাগড়াছড়িতেও ক্রিকেটের প্রসার বাড়াতে চান তিনি। দ্রুতই চট্টগ্রামে পুনরায় লিগ চালু করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত, তামিম হোসেনের রিপোর্ট। চট্টগ্রামে এসে প্রাণ ফিরে পেল ক্রিকেট, যেখানে মিরপুরের গ্যালারি ছিল প্রায় শূন্য, সাগরিকার চিত্রটা একেবারে ভিন্ন। কানায় কানায় পূর্ণ পুরো স্টেডিয়াম, মাঠের খেলায় ফলাফল যেমনই হোক, টিকিট বিক্রিতে পোয়াবারও বিসিবির। প্রায় 1.5 বছর পর বন্দর নগরীতে টাইগারদের টি-20 ম্যাচ, সঙ্গে ছিল টানা 4 সিরিজ জয়ের সুখস্মৃতি। স্বাভাবিকভাবেই দর্শক আগ্রহ ছিল তুঙ্গে, যার প্রতিফলন দেখা গেছে গ্যালারিতে। আমরা দুপুরেই 2:30-3টায় জানতাম যে ফুলি সোল্ড আউট। চিটং মাঠে সবসময় দর্শক হয় এবং আমি নিজে পার্সোনালি বলি যে বাংলাদেশের হান্টিং গ্রাউন্ড চিটগং। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, চট্টলার ঘরোয়া লিগেও একটা সময় দেখা যেত গ্যালারি ভর্তি দর্শক। মানের বিচারে ঢাকা লিগের পরেই ছিল এই লিগের স্থান। একটা সময় এখানে খেলেছেন অনেক তারকা ক্রিকেটার, তবে সেই চট্টলায় এখন নেই লিগের ধারাবাহিকতা। সবশেষ বছরে হয়নি কোনো খেলা। মাঠে খেলা ফেরাতে কাজ করছেন বিসিবির নবনির্বাচিত পরিচালক। ডিস্ট্রিক্ট লেভেল থেকে টিমগুলা ওরা লিগ খেললো, ওরা যার যার ডিস্ট্রিক্টে ও টিম নিয়ে আসলো। এসে আমি টি-20 না মিনিমাম 50 ওভার্স ম্যাচ, অথবা বেটার হয় যদি আমি 2 ডেজ ম্যাচ খেলাতে পারি। তবে শুধু চট্টগ্রাম শহরে নয়, বিভাগের সবকটি জেলাতেই ক্রিকেটটা ছড়িয়ে দিতে চান এই পরিচালক। নজরটা বেশি পার্বত্য অঞ্চলে, যেখান থেকে উঠে এসেছে প্রতিভাবান ফুটবলাররা, যার সুফল পেয়েছে বাংলাদেশ নারী দল। ঋতুপর্ণা, রূপনা কিংবা মনিকাদের বেড়ে ওঠা সেখান থেকেই। এবার পার্বত্য অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনার কাজ শুরু করতে চায় বিসিবি। হিল ট্র্যাক্স তিনোটাই পিছিয়ে আছে, খাগড়াছড়ি তিনোটাই পিছিয়ে আছে। আমরা একাডেমি শুরু করবো জানুয়ারি, লেটেস্ট বাই ফেব্রুয়ারি। তা আমাদের একাডেমিতে আমরা ওদের, ইফ দে ক্যানট এফোর্ড, উই আর রেডি টু বিয়ার দেয়ার এক্সপেন্সেস, যে ও থাকা,
বা ওর খাওয়া খরচ দিয়ে ও সপ্তাহে 4 দিন 5 দিন থেকে খাইলো, ইয়ে করলো, সারাক্ষণ প্র্যাকটিস করলো, ওই প্লেয়ারগুলোরে তুলে আনার আমার খুব ইচ্ছা। আহসান ইকবাল চট্টগ্রামের বয়স ভিত্তিক খেলাতেও আনতে চান ভিন্নতা। জেলা পর্যায়ে হবে দুদিনের লঙ্গার ভার্সন ফরম্যাট, যাতে ক্রিকেটাররা আগে থেকেই শেখে ধৈর্যের পরীক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। দুই দলের দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরির পরও আলোক স্বল্পতায় শেষ হলো বগুড়ার চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের প্রথম ওয়ানডে ম্যাচ। শুরুতে ব্যাট করে 265 রান করে আফগানিস্তান। জবাবে 46 ওভারে 4 উইকেটে 231 রান করে বাংলাদেশ। এরপর আলো কমে আসায় আর মাঠে গড়ায়নি ম্যাচ, যাতে ডিএল মেথডে 5 রানের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ইয়ং টাইগারদের পক্ষে সেঞ্চুরিয়ান কালাম সিদ্দিকী ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। 5 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দুই যুগ পর আবারও দর্শকদের চিৎকার, মেক্সিকান ওয়েব ফিরল শহীদ চান্দুতে, যেন প্রাণ ফিরে পেল বগুড়া ক্রিকেট। বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। 18,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম ছিল দর্শকের সমুদ্র। দিন শেষে সমর্থকদের এই আনন্দ আরও বেড়ে যায় যখন জিতে যায় নিজেদের দল, সিরিজে এগিয়ে লাল সবুজ। এর আগে 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। শুরুতে কিছুটা হোঁচট খেলেও মিডল অর্ডারের ব্যাটার ওজেরুল্লাহর ক্যারিয়ার সেরা 140 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 50 ওভারে 265 রানের চ্যালেঞ্জিং স্কোর করে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে দুর্দান্ত ছিলেন ইকবাল হোসেন ইমন। মাত্র 57 রানে তুলে নেন 5 উইকেট। 266 রানের টার্গেট তারা করতে নেমে শুরুটা একেবারে ভালো হয়নি স্বাগতিক যোবাদের। দলীয় 50 রানের মধ্যে 2 ওপেনার ও 60 রানে তৃতীয় উইকেটের পতনের পর গ্যালারিতে নেমে আসে পিনপতন নীরবতা। তবে মিডল অর্ডারে কালাম সিদ্দিকী এলেন ও রিজান হোসেনের সাহসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। দুজনে মিলে গড়েন 139 রানের দৃষ্টিনন্দন জুটি। অ্যালেন তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি, তবে 1 রান পরে 101 রানে ফিরে যান সাজঘরে। 46 ওভারে যখন বাংলাদেশের স্কোর 4 উইকেটে 231, তখনই বিপত্তি। স্টেডিয়ামের ফ্লাডলাইট অকেজো থাকায় বন্ধ হয়ে যায় ম্যাচ। আলোক স্বল্পতায় ডিএল মেথডে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে। স্বাগতিকরা জয় পেলেও ম্যাচ বন্ধ হয়ে যাওয়ায় অসন্তুষ্ট দর্শকরা। ক্রিকেট আমাদের রক্তে মিশা আছে, আত্মায় মিশা আছে। ক্রিকেট বগুড়াতে ক্রিকেট চাই আমরা। শহীদ চান্দু স্টেডিয়ামে দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার কারণে খেলা বন্ধ ছিল, আন্তর্জাতিক কোনো খেলা হয় নাই। সেই কারণে আমরা চাই আবার পুনরুপে আমাদের স্টেডিয়ামে খেলার জন্য চালু। বগুড়াতে বিপিএল হোক, জোর দাবি জানাচ্ছি। 19 বছর পরে আজকে খেলা দেখতে আসছি। সত্য কথা বলতে, যখন মুরালীধরন জয়সূরিয়ার খেলা দেখেছিলাম তখন যে আনন্দটা হয়েছে তার চেয়ে বেশি আনন্দ ফিল করতেছি। শহীদ চান্দুর উইকেটের প্রশংসার পাশাপাশি দর্শকদের উপস্থিতিতে উচ্ছ্বসিত বিসিবির শীর্ষ কর্মকর্তারাও। স্টেডিয়ামের ফ্লাডলাইট সহ সকল সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস তাদের। প্রিটি মাচ হ্যাপি অ্যাকচুয়ালি, দিস ইজ ওয়ান্ডারফুল গ্রাউন্ড। আমরা এখানে বগুড়ার মাঠটা তো উইকেটটা খুব চমৎকার, ওয়ান অফ দ্য বেস্ট উইকেট ইন বাংলাদেশ। সো আউটফিল্ড খুব সুন্দর, সব মিলিয়ে আমরা এখানে খেলা খুব উপভোগ করেছি। ছেলেরাও এত দর্শকের সামনে তার সামনে খেলেন, যদি ইয়াংকিস তারা এত দর্শকের সামনে খেলেছে, তারাও কিন্তু খুব মজা পেয়েছে। বিসিবির সদিচ্ছা ডেভেলপমেন্টের জন্য সবসময় আসবে। যে ফান্ডের কথা আপনি বললেন, এটা ডেফিনেটলি আমরা অ্যালোকেট করব। আগামী 31 অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে শহীদ চান্দু স্টেডিয়ামে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সাগরিকার নেট ভাগ্য বদলে দিয়েছে রকিবউদ্দিনের। চট্টলার নেট বোলারকে সিপিএলে খেলানোর আশ্বাস দিয়েছেন ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন সামি। বয়সভিত্তিক কিংবা ঢাকার কোনো ক্লাবে না খেলা রকিব এই সুযোগটা কাজে লাগানোর অপেক্ষায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন তামিম হোসেন। বাংলাদেশে কোনো নেট বলার খেলবেন বিদেশি লিগে, তাও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ড্যারেন সামি তাকে বেশ ভালোই পছন্দ করেছেন। জি, ঠিক ধরেছেন, বলছিলাম বাংলাদেশি মিস্ট্রি স্পিনার রকিবউদ্দিনের কথা। ড্যারেন সামি আপনার সাথে কথা বলেছেন, আমরা দেখেছি। আমরা আসলে সেই বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম যেদিন প্র্যাকটিস ছিল, 2-4 ওভার বোলিং করার পরে সামি ভাই হচ্ছে গিয়ে আমাকে কথাটা বলে যে তোমাকে আমি সিপিএলে নিতে চাই, তোমার ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে তোমার নামটা আমাকে প্র্যাকটিসের পরে আমাকে দিও। রকিবকে ড্যারেন সামির এতটা পছন্দ করার কারণও আছে অনেক। ক্যারিবিয়ান ব্যাটারদের নেটে রীতিমতো নাচিয়েছেন এই স্পিনার। ক্যারম কুইকার দুসরা ডেলিভারি দেখিয়ে মন জয় করেছেন ক্যারিবিয়ান মাস্টার মাইন্ডের।
তবে অবাক করা বিষয়, এই বোলার খেলেননি বয়স ভিত্তিকের কোনো পর্যায়ে, খেলেননি ঢাকার কোনো লিগে, চট্টগ্রামেও লিগ নেই প্রায় 1.5 বছর ধরে। তারপরও কিভাবে এই কৌশল রপ্ত করলেন তিনি? সবসময় স্বপ্ন চিন্তা করতাম যে আমি একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সো আমি প্র্যাকটিসে সবসময় চেষ্টা করতাম যে আমার স্কিল নিয়ে কাজ করার জন্য, সাথে আমার কোচও আমার সাথে কাজ করতো। যাত্রা ছিল হচ্ছে ফাস্ট বোলিং দিয়ে। একদিন নেটে ক্যারাম বলটা, ট্যাপ টেনিস বল দিয়ে ক্যারাম বলটা প্র্যাকটিস করতেছিলাম। তো আমার কোচ উনি আমাকে বললো যে তুমি তাহলে পেস বোলিংটা ক্যান্সেল করো, তুমি স্পিন আজকে থেকে স্পিন স্টার্ট করো। এই রকিব এখন অনেক আলোচিত, ঢাকা লিগে খেলার জন্য এসেছে ডাক। তবে একটা সময় এই বোলারই হতাশায় ছেড়ে দিয়েছিলেন ক্রিকেট। আমি যখন ক্রিকেট শুরু করি তার 1 বছর পরে আমার বাবা মারা যায়। আমি পরিবারের একটাই ছেলে, আমার বোন আছে। তো ওই ক্ষেত্রে অনেকটা পিছুটান আসছে আমার জন্য। তো পিছুটান আসার ক্ষেত্রে আমি কিছুদিন ক্রিকেটের থেকে পিছিয়েছিলাম। রকিবকে প্রথম দেখায় নাসির ভেবে ভুল করবেন অনেকে, বিষয়টা বেশ উপভোগ করেন তিনি। আমাকে নাকি দেখতে নাসির হোসেনের মতো লাগে। মিস্ত্রি এই স্পিনারের চোখে এখন কেবল লাল সবুজের জার্সি। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে ভিনিসিয়াস এবং শাবি আলোনসোর মাঝে। এল ক্লাসিকোতে ভিনিকে সাবস্টিটিউট করায় রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইউরোপের বেশ কিছু গণমাধ্যম। এদিকে লামিন ইয়ামালের অফ ফর্মের কারণ প্রকাশ করেছে স্পেনের এক চিকিৎসক। কোচের দীর্ঘস্থায়ী সমস্যার জন্য তার সামর্থ্য অর্ধেকে নেমেছে বলে দাবি তার। তবে কি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ভিনিসিয়াস জুনিয়র? ফুটবল ক্লাব বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে সাবস্টিটিউট করার পর যে আচরণ করেছেন তিনি, তাতে স্পেনের রাজধানীতে তার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই অনুমান করা যায়। যদিও রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নেই। শাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদে ভালো সময় কাটছে না ভিনির। বেশ কয়েকটি ম্যাচে তাকে ছাড়াই একাদশ সাজায় ম্যানেজমেন্ট। বেস্ট 11 থেকে ম্যাচ শুরু করার সুযোগ পেলেও ইদানিং শেষ করতে পারছেন না তিনি, আর তাতেই বেজায় চটেছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। শাবি আলোনসোর সঙ্গে যে আচরণ করেছেন ভিনি, তাতে শাস্তির মুখে পড়াটা ছিল স্বাভাবিক। তবে এখানে উদারতার পরিচয় দিয়েছে রিয়াল মাদ্রিদ, তাকে কোনো প্রকার জরিমানা কিংবা সতর্ক বার্তাও দেওয়া হয়নি। তারপরও স্পেনের কিছু গণমাধ্যমের দাবি, এবার নাকি সাদা শিবির ছাড়তে চলেছেন ভিনিসিয়াস এবং সেই সিদ্ধান্ত দ্রুতই ক্লাবকে জানাতে চান তিনি। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। তার মধ্যে মাত্র 3 ম্যাচে পুরো গেম টাইম পেয়েছেন ভিনি। এই পরিসংখ্যানে স্পষ্ট শাবি আলোনসোর পরিকল্পনায় কতটা জোরে তিনি। গেল মৌসুমে তার চুক্তি বাড়ানোর তোড়জোড় শুরু করেছিল রিয়াল, এখন নাকি সেটাও থমকে গেছে। এদিকে লামিন ইয়ামালকে নিয়ে ফুটবল পাড়ায় নতুন গুঞ্জন। ক্যারিয়ার শুরুর আগেই নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি। সবশেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে তাকে খুঁজেই পাওয়া যায়নি। অনেকেরই মন্তব্য, অনিয়ন্ত্রিত জীবনের খেসারত গুনছেন বার্সা তারকা। স্পেনের এক চিকিৎসক এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তার কথায় আজ পাওয়া যায় তেমন কিছুরই। এটা এমন একটা চোট যার চিকিৎসা করা সত্যি কঠিন। এটা খেলোয়াড়দের সামর্থ্য অর্ধেকে নামিয়ে আনে, বিশেষ করে বললে দৌড়ানো এবং শট নেয়ার ক্ষেত্রে। এর ফলে ফুটবলাররা মাঠে থাকতে পারে ঠিকই, কিন্তু তাকে পারফরমেন্স করতে বাধা দেয়। ব্যালন ডিওরের লড়াইয়ে এবার ওসমান দেম্বেলের সঙ্গে বেশ টেক্কা দিয়েছেন লামিন ইয়ামাল। তবে চলতি মৌসুমে যে পারফর্ম করছেন তিনি, তাতে বার্সেলোনা থেকে শুরু করে স্পেন সবাই আছে মহাশঙ্কায়। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ, জুলাই সনদ বাস্তবায়নে নির্দেশনা জারি করবে সরকার। সংসদ 270 দিনে সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। নভেম্বরে এই গণভোট চায় জামাত, নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি। অটোপাসের মতো সংবিধান সংশোধন আপত্তি, সনদে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা এনসিপির। সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, 17 ও 18 গ্রেডের চাকরিতেও প্রতারণার আশ্রয়। পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকায় চুক্তি, হাতে নাতে আটক 18। ব্যাংক খাতে নতুন উদ্দীপনা, আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারী। কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগে ফিরল 2 অঙ্কের ঘরে। গ্রাহকের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিই কারণ। এবং যুদ্ধবিরতি অমান্য করে গাজায় ভয়াবহ বোমা হামলা ইসরায়েলের, নিহত 18, আহত অর্ধশতাধিক। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ।